ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন সংখ্যালঘু নিয়ে, সেটা কি বলবেন? দেখুন, আমাদের কলকাতার মহানাগরিক মেয়র এবং রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম সাহেব এর বক্তব্যটা আমি শুনেছি। তো এই সমস্ত কথা বলার বা বলার আগে নিশ্চয়ই তার ভেবে চিনতে বলা উচিত। উনি যেটা বলতে চেয়েছেন যে পশ্চিমবাংলায় আমরা মাইনরিটি সম্প্রদায়ের মানুষ যারা রয়েছে বা মুসলিম যারা রয়েছে তারা আগামী দিনে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠতায় চলে আসবো, এটাই তো বলেছেন উনি। তো আমি বলবো যে জনাব ফিরহাদ হাকিম সাহেবকে আরেকটু কোরআন হাদিসের মোতাবেক একটু পড়াশোনা করতে। কারণ আমাদের মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, তিনি গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন। তিনি সপ্তম যে আরশ, সেই আরশে তিনি যেখানে বিরাজ করেন থাকেন, সেখান থেকে তিনি গোটা বিশ্বকে তিনার একটা শব্দ দিয়ে তিনি সৃষ্টি করতে পারেন। আবার একটা শব্দ, কোন শব্দতে তিনি পৃথিবীকে বিশ্বকে শেষ করে দিতে পারেন, সেই ক্ষমতার অধিকারী মহান আল্লাহ তাআলা। তো তিনার কোনো আগামী দিন নিয়ে বা তিনার ভবিষ্যৎ নিয়ে বা তিনি কোন সম্প্রদায়ের মানুষকে বেশি এখানে মানে হায়াত দরাজ করবে বা বেশি দিন বাঁচিয়ে রাখবে, কোন সম্প্রদায়ের মানুষকে তাড়াতাড়ি উঠিয়ে নেবেন, এটা সম্পূর্ণ মহান উপরওয়ালার দয়া বা তিনার সৃষ্টি। এ নিয়ে হুমায়ুন কবিরও বলার মূর্খামি হবে, বা যিনি বলেছেন তিনাকে ভেবে চিনতে এইসব কথা বলার জন্য আমি বলবো। কারণ মহান উপরওয়ালা সমস্ত জীবের সৃষ্টিকর্তা, পৃথিবীর সৃষ্টিকর্তা, সমস্ত মানব জাতিকেও তিনি সৃষ্টি করেছেন। কাজেই কোন ধর্মাবলম্বী মায়েদের গর্ভে কত পার্সেন্ট আগামী 30 বছরে জন্মগ্রহণ করবে, এটা আমরা কেউই জানি না। কেউই এইসবভাবে মন্তব্য করা আমাদের উচিত না। এটা সম্পূর্ণ মহান আল্লাহ তাআলার উপরে নির্ভর করে। উনি কোন সম্প্রদায়ের লোক এখানে বেশি পাঠাবেন, কোন রেশিওতে পাঠাবেন, তারা কতদিন পৃথিবীতে জীবিত থাকবে, সেটা কোনো মানুষের উপরেই অ্যাজামশন করা বা আগাম কোনো মতামত প্রকাশ করার কোনো অধিকার আছে বলে আমি মানি না। কাজেই উনি কেন বলেছেন উনিই ভালো ব্যাখ্যা করতে পারবেন। মহান আল্লাহ তাআলা আমাদের মানুষ রূপে সৃষ্টি করেছেন। কাউকে হিন্দু ধর্মের মায়ের পেটে এই পৃথিবীর আলো দেখাচ্ছেন, কাউকে মুসলিম ধর্মের মানুষের মায়ের পেটে এই পৃথিবীর আলো দেখাচ্ছেন। কাজেই কার সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে, আজকে আমরা বাংলায় 35% আশেপাশে মুসলিম পপুলেশন আছে, প্রায় 30%-এর কাছাকাছি ভোটার আছে। মুর্শিদাবাদ জেলায় 59 লাখ ভোটার, তার হিন্দু কত, মুসলিম কত, তার মহিলা কত, পুরুষ কত, সবই আমরা দেখতে পাই। কিন্তু আগামী 10 বছরে এই সংখ্যা কোথায় দাঁড়াবে, আগামী 20 বছরে এই পপুলেশন কোথায় গিয়ে দাঁড়াবে, আমরা যদি তার আগাম করি, তাহলে মহান সৃষ্টিকর্তাকেই মানে ইনডাইরেক্টলি তার কার্যকলাপ নিয়ে সমালোচনা করা হয়, পর্যালোচনা করা হয়। এটা আমাদের কারোরই অধিকার নেই। আমরা একজন ক্ষুদ্র প্রাণী, মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জীব হিসাবে, মানুষ হিসাবে। তার গুণগান করতে হবে, তার ইবাদত করতে হবে। সে যেটা ভালো মন্দ, আমি আগেই বললাম, কোন শব্দ ব্যবহার করে পৃথিবী ধ্বংস করে দিতে পারে মহান আল্লাহ তাআলা সমস্ত কিছু তৈরি করেছে তার এই শব্দের বা তার এই সিদ্ধান্তে। কাজেই উপরওয়ালা কোন সম্প্রদায়ের মানুষ আগামী 20 বছরে
30 বছরে কাদের মায়ের পেটে কত ধর্মাবলম্বী মানুষকে, সনাতন ধর্মাবলম্বী মানুষকে আগামী দিনে বেশি এখানে পাঠাবেন, না মুসলিম ধর্মাবলম্বী মানুষকে আগামী 30 বছরে বেশি পাঠাবেন, সেটা তো সময়ই কথা বলবে, তার সেই সিদ্ধান্ত। কারণ একটা জিনিস ওনাকে স্মরণ করিয়ে দিই, আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেহরাজে গিয়েছিলেন, মেহরাজ বলতে যে আল্লাহর নাম, আল্লাহর আরশে এখনও শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা আছে। এই পৃথিবীতে আসার, পৃথিবী সৃষ্টি হওয়ার সময় থেকে তার নাম লেখা আছে। তিনি 63 বছর বয়সে আবার এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, তাও তার নাম আছে। যতদিন বিশ্ব থাকবে তার নাম থাকবে। তিনি এত ক্ষমতাবান যে তিনি মেহরাজে ডেকেছিলেন তেনাকে, সেখানে আল্লাহর আরশে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন। একটা রাত্রিতে যে বুরাক নামক যে যন্ত্রতে, যে জায়গায় চেপে তিনি আল্লাহর আরশে গিয়েছিলেন, একটা রাত্রি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 27 বছরের সময় করে দিয়েছিলেন। একটা রাত্রি আল্লাহর আরশে বসে আমাদের শেষ নবী, তেনার সঙ্গে যে আলোচনা, বেহেশত দোজক, তার আল্লাহর আরশে কী কী আছে, কিভাবে আছে, আল্লাহ কিভাবে এই বিরাজমান, সেটা এক। কিন্তু কোনো চার্জশিট দিতে পারলো না এবং সন্দীপ ঘোষ, টালা থানার ওসি তারা জামিন পেলেন। মানে দেখুন, তারা তো যে ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ, তারা এই কেসের এফআইআর নেম ছিল না। এই যে আরজি করে যে কেস, যে 9 আগস্ট বা রাত্রে 8ই আগস্ট রাত্রিতে যে ঘটনা ঘটেছিল, যেটা 9 আগস্ট সাধারণ মানুষের সামনে এসেছিল, আপনাদের সাংবাদিকরাই সেটা সামনে এনেছিল, তারা তৎকালীন পুলিশ কমিশনার সহ সেখানে সন্দীপ ঘোষরা, এখানে একটা এফআইআরটা অনেক দেরিতে হয়েছে আমরা সবাই জানি। কারণ ঘটনা রাত্রিতে ঘটেছে, তারপরে সারা দিন গিয়েছে, তার পিএম হয়েছে, ডেড বডি নিয়ে গিয়ে সৎকার করে দেওয়া হয়েছে, তারপরে রাত্রি 11টা কততে এফআইআর হয়েছে। এটা একটা প্রশাসনের ঢিলেমি, সেটা আজকে প্রমাণিত। আমি ও নিয়ে পুনরাবৃত্তি করতে চাই না, কিন্তু আমি ভিকটিমের মা বাবার প্রতি আমি এটুকুই আবেদন করব যে তিনাদের মেয়ের যে ভাবে খুন হয়েছেন, যেভাবে অত্যাচারিত হয়েছেন, রেপ করে তাকে মেরে দেওয়া হয়েছে, এটার বিচার তার পাওয়া উচিত। বিচার নিশ্চয়ই পাবে, কিন্তু কারা যুক্ত ছিল, কে যুক্ত ছিল, সেটার জন্য যদি ওই ভিকটিমের বাবা মা, যেহেতু সিএম ম্যাডাম গিয়েছিলেন, তৎকালীন পুলিশ কমিশনারকে নিয়েও তেনার বাড়িতে ভিজিট করেছিলেন এবং তেনাদের সান্ত্বনা দিতে গিয়েছিলেন এবং রাজ্য প্রশাসনের উপরে আস্থা রাখার জন্য তিনি বলেছিলেন। যদি উনি রাখতেন তাহলে আমার মনে হয় আজকের দিনে তিনি এতটা ডিলে হতো না, এতটা আবার রাস্তায় নামতে হতো না, বিচার তিনি পেয়ে যেতেন। কারণ আমরা দেখলাম কুলতলির ঘটনা, 62 দিনের মধ্যে সেই যে রেপ হয়েছিল, যে একটা অপ্রাপ্তবয়স্ক একটা বাচ্চা মেয়েকে রেপ করেছিল, তার সাজা, ফাঁসির সাজা হয়ে গেছে। আমাদের মুর্শিদাবাদ জেলার ফারাক্কার একটা ঘটনা নিয়ে গত 2 দিন আগে জঙ্গিপুর কোর্টেও একজন কি হালদার, দীনবন্ধু হালদার, এদের একজনের ফাঁসির সাজা হয়েছে, সেটাও 60 দিনের মাথায়, 21 দিনের মাথায় চার্জশিট হয়েছিল। তাহলে এই যে আরজি করের যে ঘটনা, তারা যে রাজ্য প্রশাসনের প্রতি তাদের যে অনাস্থা প্রকাশ এবং জুনিয়র ডাক্তারবাবুরা যেভাবে দুর্বার আন্দোলন গড়ে তুললেন, সাধারণ মানুষের পরিষেবা বন্ধ করে যেভাবে রাস্তায় দিনের পর দিন, মাসের পর মাস তারা আন্দোলন করলো, তারা 4 দিনের মাথায় রাজ্য সরকারকে ভরসা না করে সেন্ট্রাল এজেন্সিকে তারা ডেকে নিয়ে আসলো, বা মহামান্য হাইকোর্টও নির্দেশ দিলেন যে ইমিডিয়েটলি যাবতীয় তথ্য রাজ্য প্রশাসনের যারা ছিল তাদেরকে সিবিআইয়ের হাতে তুলে দিতে বললেন।
তো সেই সিবিআই আজকে কি করলো? সেই ন্যায় বিচারটা দেওয়ার দায়িত্ব তো আর রাজ্য সরকারের ছিল না। রাজ্য সরকারের হাতে যদি রাখতো, এই যে একজনের ট্রায়াল চলছে শিয়ালদা কোর্টে, একেও তো রাজ্য সরকারের পুলিশ গ্রেপ্তার করেছিল 48 ঘন্টার মধ্যে, একে তো সিবিআই গ্রেপ্তার করেনি। এই তো ওয়ান ম্যান এফআইআর, ওয়ান ম্যান, এই যে এর নাম ভুলে গেলাম, সঞ্জয় রায়, সিভিক ভলেন্টিয়ার। তো একে তো রাজ্য পুলিশই অ্যারেস্ট করেছে, কলকাতা পুলিশই অ্যারেস্ট করেছে। তাহলে তার বিরুদ্ধে চার্জশিটও হয়েছে। পরে আমরা শুনলাম সিবিআই বললেন, মহামান্য সুপ্রিম কোর্টে নাকি বললেন, সময় চাইলেন যে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেব। তাহলে আজকে 90 দিনের মাথায় তেনাদের হাতে যদি প্রুফ থাকতো যে কে বা কাহারা এর সঙ্গে যুক্ত সঞ্জয় রায়ের সঙ্গে, তাহলে কেন সিবিআই ব্যর্থ হলো? কেন এই সাপ্লিমেন্টারি চার্জশিট এদের এগেনস্টে আনতে পারলো না? যারা আজকে ওই কেসে ইনভলভ করেও যারা ডাইরেক্ট এফআইআর নেম ছিল না, পরে তাদেরকে যোগ করা হয়েছিল, তাহলে তারা আজকে বেল পেয়ে গেল। তার মানে কেসটা অনেক উইক জায়গায় চলে গেল। যে একটা কথা থেকে আরও বিজেপির রাস্তা পাকা হচ্ছে না, তারা আরও বেশি উৎসাহিত হবে। কারণ তারা এমনিতেই বিজেপি, আমি 18 মাসের জন্য বিজেপিতে গেছিলাম। বিজেপিতে অনেক ভালো মানুষ আছে দিল্লিতে, আরএসএসেও অনেক ভালো মানুষ আছে, অনেক উঁচু স্তরের আরএসএসের লোকদের সঙ্গে আমি দিল্লিতে 10 নম্বর আকবর রোডে ওদের যেখানে হেডকোয়ার্টার ছিল, এখন অন্য জায়গায় হয়েছে, 7 স্টার হোটেলের মতো বিজেপির পার্টি অফিস হয়েছে। কিন্তু 10 নম্বর 11 নম্বরে যেখানে আকবর রোডে বিজেপির পুরনো কার্যালয়, সেখানে আরএসএসের সদর কার্যালয়ে আমি একাধিকবার গেছি, কথা বলেছি। অনেক মানুষ, ভালো মানুষ, কিন্তু ভারতবর্ষের ভালো চাই, মঙ্গল চাই। তারা মুখে যাই বলুক, তারা ভারতবর্ষ যে হিন্দুস্থান হবে না সেটাও তারা ভালো করে জানে এবং অনুভব করেন। তার বাইরে গিয়ে কিছু আরএসএস আর কিছু বিজেপির লোক, তারা সবসময় যে হিন্দুস্থান করার কথা বলছে। কালকেও আমি এই ফিয়াদ হাকিমের বক্তব্যর পরে একজন সাংসদ যেভাবে বলেছে যে আমরা 3 বার বলেছে যে ভারতবর্ষকে হিন্দুস্তান হবেই হবেই হবে। আমি বলছি ভারতবর্ষের মতো দেশ সাংবিধানিকভাবে B.R. আম্বেদকর প্রায় 3 বছর এর বেশি সময় ধরে যে সংবিধান তিনি তৈরি করে গেছেন, এই ভারতবর্ষ কোনো দিন ধর্মনিরপেক্ষ থেকে কোনো দিন হিন্দুস্তান হতে পারে না। কোনো দিন মুসলিমদের আধিপত্য বেড়ে গেলেও এটা কোনো দিন মুসলিম কান্ট্রি হবে না। ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং ভারতবর্ষ সব জাতি ধর্ম নিয়ে এখানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই আছে। আমরা খুবই ভালো আছি, এটাই থাকা উচিত। এই রকম সময়ে এই ধরনের কোনো কথা মোটেই সমুচিত কথা না, এটা বলা ঠিক হয়নি। বিধানসভা কেন্দ্রে সমবায় ভোটে বিজেপির সঙ্গে তৃণমূলের সমঝোতা হয়ে গেল এবং সেখানে ভোট হলো না। কিভাবে দেখছেন এটাকে? এটা শুভেন্দু অধিকারীর ব্যর্থতা। শুভেন্দু অধিকারী তো কাঁথির সমবায় ভোটের জন্য কোর্ট করেছিল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কাঁথির সমবায় ভোটে সেন্ট্রাল ফোর্স দিয়ে। এর আগে আমরা দেখেছি পার্লামেন্ট ইলেকশন, অ্যাসেম্বলি ইলেকশনে সেন্ট্রাল ফোর্সে হতো CIFF দিয়ে বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে। পরে আবার দেখলাম একটা পঞ্চায়েত নির্বাচনেও আংশিক হলেও নিয়োগ হলো কোর্টের নির্দেশেই, যে পঞ্চায়েত নির্বাচনেও দিতে হবে কেন্দ্রীয় বাহিনী। এবার দেখছি যে কাঁথিতে ভোট করতে গিয়ে শুভেন্দু অধিকারীর আবেদনে, অথচ তারই এলাকায় নন্দীগ্রামে সে বিধানসভার বিধায়ক, সে বারবার বলে আমাদের নেত্রীকে আক্রমণ করে যে 1956 ভোটে তিনি নেত্রীকে হারিয়ে বিধায়ক হয়েছে। তো সেখানে 18 আর 32 কোন হিসাবে হলো? এই ব্যর্থতা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করুন। সে শাক দিয়ে মাছ রাখতে চাইছে। কোথাও তিনি কাঁথির ক্ষেত্রে সেন্ট্রাল বাহিনী চাইছে তার ভোট করার জন্য, তাহলে নিজের কোনো কিছু নেই, সব কিছুই কেন্দ্রীয় এজেন্সি, তার ভয় দেখিয়ে তিনি ভোট নেবেন বা নেতা সাজবেন। আবার এক্ষেত্রে কেন্দ্র
বাহিনী ছাড়া কাঁথিতে তার নিজের ঘরে তিনি ভোট করার ক্ষমতা নাই, চলে যাচ্ছে বাংলাদেশের বর্ডার, চলে যাচ্ছে হাই কমিশনারের অফিস। এসব এত ছেলে খেলামি হচ্ছে। এই যে লিডার অফ দ্য অপোজিশন একদম মানে সেই বাংলায় কি বলে না, একদম পাগল হয়ে গেছে। এই আগামী দিনের ভোট ব্যাংক কমতে থাকবে, আরও কমবে, এবং তৃণমূল কংগ্রেস এর বিকল্প কেউ বাংলায় নেই, আগামী দিনেও থাকবে না। কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসই রাজ করবে মানুষের আশীর্বাদ নিয়ে। এখানে কোনো জোর খাটানোর দরকার হবে না। তৃণমূল কংগ্রেস তার স্বাভাবিক কাজকর্ম, উন্নয়ন, বাংলার মানুষের মন যেভাবে জয় করে রেখেছে নেত্রী, তাতেই তৃণমূল কংগ্রেস, এরা এই বিরোধীরা তো কংগ্রেস শূন্য, আপনার সিপিএম শূন্য আছে, কংগ্রেস এক পার্লামেন্টে, ঈশা খান চৌধুরী, পার্সেন্টেজে 5%, সিপিএমও নামতে নামতে আজকে 6% এসছে। কাজেই এদের নিয়ে আর বললাম না, খাই না মাথায় দেয়। কংগ্রেস আর সিপিএমের নেতাদের কথা ছাড়েন, এরা শুধু টিভিতে মুখ দেখাচ্ছে আর আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা টেলিফোনে তাদের রিয়াকশান দেখ, এটাই মানুষ শুনুক, এটাই ভালো লাগে।